আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। রাষ্ট্র মেরামতে প্রতিবেদন দিল 4 সংস্কার কমিশন। সুপারিশের ভিত্তিতে রচিত হবে জুলাই বিপ্লবের সনদ, বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনামে এছাড়াও থাকছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। সাজা দেয়া হয় রাজনৈতিক প্রতিহিংসায়, দাবি দুদকের। শেখ হাসিনা কন্যার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের অনিয়ম খুঁজবে দুদক। এবার এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগ চাইলেন লন্ডন বিএনপি নেতারা। পাঠ্য বইয়ে আদিবাসী গ্রাফিতি বাতিল ইস্যুতে এনসিটিভির সামনে রণক্ষেত্র, ভিডিও ফুটেজ দেখে ধরা হচ্ছে জুলাই হত্যায় জড়িতদের। খুঁড়িয়ে চলা শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি, মরার ওপর খাড়ার ঘা। পথে বসতে হবে অনেক উদ্যোক্তাকে, উৎপাদনে ধস নামার শঙ্কা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল গ্রেপ্তার, ন্যায় বিচার টিকে আছে এখনো, বলছেন বিরোধী রাজনীতিকরা। এবং কাল থেকে শুরু বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে ঢাকা। সন্ধ্যায় স্বাগতিকদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, আর জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। পুলিশকে জনবান্ধব করতে আলাদা পুলিশ কমিশন গঠন করতে হবে। দুদক কার্যকরে প্রতিষ্ঠা করতে হবে ন্যায়পাল। সরকারের কাছে দেয়া 4 সংস্কার কমিশনের সুপারিশে আছে রাষ্ট্র সংস্কারের এমন নানা প্রস্তাবনা। আর যেখানে হ্যাঁ ভোটের পাশাপাশি না ভোটের বিধান রাখা হয়েছে, বন্ধ করার কথা বলা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের দেয়া সুপারিশের অংশ বিশেষ জানাচ্ছেন সজল দাস। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার কাছে 4 কমিশনের সংস্কার প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধানরা। এ সময় প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন তারা। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধানের 70 অনুচ্ছেদে সংশোধন সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারে 150টি সুপারিশ দিয়েছে কমিশন। যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, নির্দলীয় রাষ্ট্রপতি, না ভোটের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দুদক সংস্কারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ন্যায়পাল প্রতিষ্ঠা করার পাশাপাশি সুপারিশ করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ না দেয়ার। রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব ও প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতের কথা আছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে। পুরো প্রতিষ্ঠানে একদিক থেকে আমরা বলছি তাদের ইনসেন্টিভ বা প্রণোদনা থাকতে হবে সর্বোচ্চ মানের, আবার একইভাবে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, জবাবদিহিতার মানদণ্ড নিশ্চিত করতে হবে। এছাড়া পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে আলাদা কমিশন গঠন ও পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতি সহ নানা বিষয়ে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। গেল বছর 3রা অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। আর সংবিধান সংস্কার কমিশন গঠিত হয় 6 অক্টোবর। সজল দাস, নিউজ 24, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তি হলো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে গঠন হবে জুলাই আন্দোলনের সনদ। নির্বাচন কিংবা অন্য কোনো কিছুতেই এ সনদ থেকে বিচ্যুত হওয়া যাবে না।
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সরকার গঠনের পরপরই ৬ সংস্কার কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে গঠন করা হয় আরও ৫টি। এর মধ্যে সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ কমিশনের রিপোর্ট হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে। সংস্কার প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সংস্কারে তা বাস্তবায়নের প্রতিফলন থাকতে হবে। যে গণঅভ্যুত্থানের যে সুরটা, সেই সুরটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি, আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ। ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই, যেটা প্রতিষ্ঠিত করি এবং যে জাতির আকাঙ্ক্ষা। 25 আগস্ট যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি, এমন ভাবে ধরে রাখতে পারি যেন এটা ক্রমাগত ভাবে প্রতিষ্ঠিত করার কাজে সবাই এগিয়ে আসতে পারে, কারণ এটার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। এটাতে আমরা একমত ছিলাম, এখন একমত আছি। প্রতিবেদন হস্তান্তরকে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতক্ষের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার থেকে যাবে, এই চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হিসেবে। কারণ জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে, ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। এ সময় প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় ভবিষ্যতে আরও একটি কমিশন গঠন করার পরিকল্পনা করছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আর এরপরে তিনি আরও বলেন, এরপরই আসবে নির্বাচনী রোডম্যাপ। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করা সম্ভব হবে। নির্বাচন আর সংস্কার ইস্যুতেই যেন আবর্তিত হচ্ছে দেশের সামগ্রিক রাজনীতি। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের কাছ থেকে নানা রকমের মতামত আসছে, কিন্তু সরকারের পক্ষ থেকে ভোটের দিনক্ষণ জানিয়ে ঘোষণা করা হয়নি চূড়ান্ত রোডম্যাপ। অন্তর্বর্তী সরকার বলছে, সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে, এরপর আসবে নির্বাচনী রোডম্যাপ। প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন, এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাসের কমিশন, যেটাতে উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে। আমার ধারণা যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে হয়তো আলোচনাটা শুরু করা যাবে। সরকারের কাছে প্রতিবেদন জমা পড়ার পর বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টারা। আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আলোচনার ভিত্তিতেই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে যাবে সরকার, তাই বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপর। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করবো এবং বাস্তবায়নের চেষ্টা করব। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলোর টপ প্রায়োরিটি দিতে হবে। জুলাই গণহত্যার বিচার নিয়ে আইন উপদেষ্টা বলেন, মার্চ থেকে শুনানি শুরু হবে, নির্বাচনের আগে ট্রায়াল কোর্টেই বিচার হবে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, 6টি কমিশনেরই পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 31 জানুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি। আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে, এটা দেখতে পারবেন। ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো অনলাইনে পড়ার সুযোগ পাবে সাধারণ মানুষ। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান স্বয়ং দুদকের আইনজীবী। রায়ের পর্যবেক্ষণে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই
মামলাটি পরিচালিত হয় বলে উল্লেখ করেছেন সর্বোচ্চ আদালত। এতিমের অর্থ আত্মসাতের অভিযোগে কারাদণ্ডের 7 বছর পর দেশের সর্বোচ্চ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান সহ 6 জন। কিন্তু এর মাঝেই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন থেকে হারিয়ে গেছে রাজনৈতিক ক্যারিয়ারের দীর্ঘ সময়। 2 বছরেরও বেশি সময় কাটাতে হয়েছে কারাগারে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানি নিয়ে বিএনপি চেয়ারপারসন ও তার পুত্র তারেক রহমান সহ এই মামলার সকল আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আদালত। যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল, এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো। এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি দুদক আইনজীবীর। উনি কিন্তু কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। রায়ের পর্যবেক্ষণে এই মামলার কার্যক্রম উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসা থেকে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজের যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। পরে সেই সাজা 5 থেকে 10 বছর করে দেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, জাতিগত বিভাজন টিকিয়ে রাখার অপচেষ্টা এবং এনসিটিবির সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যতদিন না পর্যন্ত আমাদের যে রক্তের দায়ভার, আমাদের যে দায়িত্ব, শহীদদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতাবোধ, আহতদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা, সেটি যতদিন না পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। জাতিগত বিভাজন জিয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিভি ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুবাইয়া সহ আন্দোলনরত অন্যান্য শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। দর্শক, শহীদ মিনারের সামনে কথা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন। পাঠ্য বইয়ের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল রাখার দাবিতে এনসিটিবি কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে আদিবাসী ছাত্র জনতা ও স্টুডেন্ট ফর সভারেনিটি মুখোমুখি হলে এই সংঘর্ষ শুরু হয়। নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা এই চিত্রকর্ম নিয়েই এই বিতর্কের সূত্রপাত। গত 12 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্টুডেন্টস ফর সভারেনিটি ব্যানারে এনসিটিবি ঘেরাও করার পর রাতে বইটির অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এরপরে শুরু হয় বিতর্ক। পাঠ্যপুস্তক থেকে এই চিত্রকর্ম বহালের দাবিতে সকালে রাজু ভাস্কর্যের পদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। এরপর এনসিটিবি অভিমুখে পদযাত্রা শুরু করে। এই রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমরা অঙ্গাম কিভাবে জড়িত, আমরা দেশের মানুষ। আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা দেখেছেন, তাদের বক্তব্য শুনেছেন, তারা কেমন উগ্রবাদী তারা।
একই সময় আদিবাসী লেখা গ্রাফিতি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার জন্য পাল্টা কর্মসূচির অংশ হিসাবে এনসিটিভি ঘেরাও করে স্টুডেন্ট ফর সভারেন্টি শিক্ষার্থীরা। আমাদের দাবিটা হচ্ছে আদিবাসী শব্দটা পাঠ্যপুস্তক থেকে বাতিল করতে হবে। এদেশটা আমাদের, তাদের নয়। তারা পার্বত্য অঞ্চলে পৃথক আইন দাবি করতে পারবে না। এই দেশের বই পুস্তক থেকে আদিবাসী শব্দকে বাদ দিয়ে দিতে হবে, উড়ে দিতে হবে। দুপক্ষই মুখোমুখি অবস্থানে চলে এলে মানব ব্যারিকেড দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে সেই ব্যারিকেড ভেঙে দুপুরে 1টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয় পক্ষেরই প্রায় 10 জন আহত হয়। উপজাতি সন্ত্রাসীরা তারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে যেভাবে বাঙালিদেরকে শহীদ করে সাধারণ মানুষের উপর হামলা চালায়, ঠিক ওই একই কায়দায়, সন্ত্রাসী কায়দায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তারা এসিডিবির সামনে হামলা করেছে। আমরা চাইছি রাষ্ট্রবিরোধী যে আদিবাসী শব্দ সেটিকে ব্যবহার যাতে না করে, সেজন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা আমরা কর্মসূচি পালন করতে এসেছিলাম। তবে কেন আমাদের উপরে এই নির্মম হামলা, কারা হামলা করেছে? এই হামলার বিচারের দাবিতে এনসিটিভির সামনে সড়কে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা বাড়াবাড়ি করেছেন, গুলি করেছেন, তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে পরিদর্শনে যান তিনি। যাদের ধরেন ওই ফুটেজ আছে, আছে, তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে। তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। দর্শক, ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকোর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ। এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার, বেকো স্টার ও singarBD.com থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার প্রভাব খাটিয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় এই নিয়োগ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় 6 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক, কিন্তু 2024 সালের ফেব্রুয়ারিতে পুতুলের এই পদে দায়িত্ব পাওয়ার পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে আসে দুদকের অনুসন্ধানে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ নিয়ে বিস্তর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। গোয়েন্দা তথ্য অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয় এই বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নামছে দুদক। একই সাথে তার চাচা তারিক সিদ্দিক সহ মোট 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের 3 কোটি 32 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে টেলিকমিউনিকেশনসের 2 কোটি 51 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও এক মামলা হয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। শুধু মন্ত্রিত্ব নয়, টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পদও বাতিল করা উচিত বলে মনে করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘোষণার পর এমন মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
টাকা তারা লুট করে দেশের বাইরে নিয়ে আসছে এবং টিউলিপের বিষয়টা যেহেতু সে ব্রিটিশ এমপি, সে যদি মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইটস নট গুড ইনাফ। তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো। সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক হোঁচট খাবে এমনটা মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসন্ন চীন সফর নিয়ে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, চীন সফরে আলোচনা হবে তিস্তা চুক্তি নবায়ন এবং দেশটির সব ধরনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো প্রসঙ্গেও। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 21 জানুয়ারি 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অর্থনীতি নিয়ে আলোচনা প্রাধান্য পাবে এই সফরে বলে জানান উপদেষ্টা। অর্থনৈতিক চাপ কমাতে সব ধরনের ঋণ পরিশোধের সময়সীমা 30 বছর পর্যন্ত বাড়ানোর উপর জোর দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। সফরে তিস্তা সমঝোতা চুক্তি নবায়নে দেশের স্বার্থ রক্ষা করা এবং রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহায়তাও চাইবে বাংলাদেশ। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা নিজেরাই আলাপ আলোচনা করবো এবং আমরা চাইবো যে চীন আমাদেরকে সহায়তা করুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। ভারত, চীন এবং বাকি যুক্তরাষ্ট্র, তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। সীমান্তে ভারতের কাঁটাতার নির্মাণ বিষয়ে উপদেষ্টা বলেন, বর্ডার ইস্যু সমাধান একদিনে সম্ভব না। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। আর সকাল 9টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এ সময় বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু সহ 12 দফা দাবিতে ক্লাস বর্জন করে প্রশাসন ভবনে তালা দিয়েছে রুয়েট শিক্ষার্থীরা। এবার অর্থ বাণিজ্যের সংবাদ। শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন ব্যবসায়ী নেতারা। গ্যাসের দাম বাড়ালে ব্যবসায় প্রভাব পড়বে না, সরকারের উপদেষ্টাদের এমন বক্তব্যের জবাবে কারখানা চালানোর চ্যালেঞ্জ দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। যারা এমন কথা বলেন তাদের সরাসরি ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বুধবার বিনিয়োগ শীর্ষক এক সেমিনারে চলমান পরিস্থিতিতে দেশে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সংকটে আছে বলেও জানান বক্তারা। লম্বা সময় ধরে দেশে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগের বেহাল দশা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার তথ্য বলছে, দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $150 কোটি, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 0.3%। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে উদ্যোক্তারা জানান, নীতির ধারাবাহিকতা না থাকায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না বাংলাদেশে, ফলে বাধাগ্রস্ত হয় বিদেশি বিনিয়োগও। We are always blaming each other যে my tax system is not correct, আমাদের law and order is not correct, আমাদের যারা পলিসি বানায় তারা হয়তো বিজনেসের রিয়েল চ্যালেঞ্জগুলো জানে না, অথবা জানলেও তারা এটাকে properly address করছে না। Exercise or engagement have to start with the entire execution authority. এত স্টেজে বিভিন্ন ধরনের ট্যাক্স রেট অ্যাপ্লাই হচ্ছে যে এফেক্টিভ ট্যাক্স রেটের কোনো বেসিক একটা স্ট্রাকচার নাই, যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের প্রথম বাধা। নতুন করে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে কঠোর সমালোচনা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। সংগঠনটির বর্তমান প্রশাসক ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে জোর দেন। আমি অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। যিনি বলেছেন খুব একটা ইম্প্যাক্ট না, আমার যে ইন্ডাস্ট্রিটা পছন্দ সেটা নিয়ে নেই, চালাক, আমি হেল্প করবো। অস্থিরতাটা অথবা অনিশ্চয়তাটা
এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে। সেটা দেশি উদ্যোক্তা হোক, বিদেশের উদ্যোক্তা হোক, সকলেই এই জিনিসটা চায়। সেমিনারে বিগত দিনের দুর্নীতিকে পাশ কাটিয়ে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানান বিডা চেয়ারম্যান। কেঁচো খুঁড়ার খুব একটা পক্ষপাতী না, কারণ কেঁচো খুঁড়তে গেলে আমার ফুল এনার্জি এবং রিসোর্স ওদিকে চলে যাবে। সো আগের রোড শোগুলা থেকে আউটপুট আসে না, এটা তো আপনারা সবাই জানেন, এটা ইজ কোয়াইট ক্লিয়ার। বাট সেটার আউটপুট যদি খালি কয়েকটা মিটিং মিছিল এবং কিছু ছবি টবি তোলা হয়, তাহলে সেই সামিট না করলেও চলে। বড় সেমিনারে ইনভেস্টমেন্ট ডিসিশন হয় না, ইনভেস্টমেন্ট ডিসিশন খুবই বাইল্যাটারাল একটা ডিসকাশন। বিডা চেয়ারম্যান জানান, দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চলতি বছরের এপ্রিলে বড় পরিসরে আয়োজিত হবে আন্তর্জাতিক বিনিয়োগ সামিট। ইনভেস্টররা সমস্যার কথা বলেন নাই, বাংলাদেশ ইতিহাসে এরকম কোনো দিন ছিল না। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ায় অভিশংসনের মুখে পড়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। নিরাপত্তা কর্মী এবং সমর্থকদের সাথে ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দ্বিতীয় দফার চেষ্টায় তাদের গ্রেপ্তার করা হলো। প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহের অভিযোগে টানা 3 বার আদালতের শুনানিতে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির আদালত। এদিকে বিরোধী রাজনীতিকরা বলছেন, এর মাধ্যমে ন্যায় বিচারের পথেই রয়েছে দক্ষিণ কোরিয়া। ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকোর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার, বেকো স্টার ও singarBD.com থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। জানিয়ে দেব খেলার খবর। 2 দিন বিরতির পর কাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টানা 6 হারের পর জয়ে ফেরা ঢাকার মুখোমুখি হবে ফরচুন বরিশাল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে খুলনার প্রতিপক্ষ ঘরের দল চিটাগাং কিংস। কাগজে কলমে বড় দল হলেও কেন যেন বিপিএলে জয়ের মুখ দেখছিল না ঢাকার চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তবে সেই বৃত্ত থেকে বেরিয়ে সিলেট পর্বের শেষ ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে লিটন জুনিয়র তামিমের দল। লিটন দাসের রেকর্ড করা সেঞ্চুরি, আরেক ওপেনার জুনিয়র তামিমের 4 ছক্কার ঝড়ে বিপিএলের ইতিহাসে রেকর্ড করা সেই জয়ের ধারা ধরে রাখতে চান তানজিদ তামিম। আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন তো ভালো বোলিং করতে পারি না, আবার যেদিন ভালো বোলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি না। তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। চট্টগ্রাম পর্বের প্রতিটি ম্যাচেই জিততে চায় তার দল, তবে 3 বিভাগে মাঠে পারফর্ম করতে হবে পুরো দলকে। বিগ ম্যাচ স্টাইলে হয়তো অনেক প্রেশার থাকবে, জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচে যদি আমরা চিন্তা করি তাহলে কালকে দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। অন্যদিকে সিলেট পর্বে খুব বেশি সুবিধা করতে না পারা বরিশাল ঘুরে দাঁড়াতে চায় চট্টগ্রামে। সেই লক্ষ্যে অনুশীলনে কোনো কমতি রাখছে না দলটি। ঢাকার বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের আরও উপরে উঠে আসতে চায় তারা। 5 ম্যাচে 3 জয় আর 2 হার নিয়ে টেবিলের 3 নম্বরে আছে তামিম ইকবালের দল। এদিকে দিনের আরেক ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 4 ম্যাচে 3 জয় আর 1 হার নিয়ে টেবিলের 2 নম্বরে আছে চট্টগ্রাম কিংস। অন্যদিকে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই খুলনার সামনে। চট্টগ্রামে দুপুর 1:30টায় শুরু হবে ঢাকা বরিশালের ম্যাচ। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং ও খুলনা টাইগার্স। সুখন সরকার, নিউজ 24। নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।